হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা শুরু করছি আমাদের নতুন একটা ভিডিও, যেখানে আলোচনা হবে আজকে ক্লাস 9-এর আগে একটা পার্ট আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ক ফর এনার্জি, শুধুমাত্র ওয়ার্ক সেকশনটাকে নিয়ে। আজকের রিমেনিং পার্টটা, দ্যাট ইজ এনার্জি এবং পাওয়ার, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, এনার্জি বলতে কী বোঝায়? আমরা কথায় কথায় সবসময় জন্য বলে থাকি যে এই ব্যক্তির এনার্জি খুব বেশি, এই ব্যক্তির এনার্জি একেবারেই কম। কাকে বলি এনার্জি বেশি? যে হয়তো খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে পারছে, অনেক কাজ করছে সারাদিনে, এই স্কুলে যাচ্ছে, আবার স্কুল থেকে ফিরে এসে আবার কোচিংয়ে চলে যাচ্ছে, আবার কোচিং থেকে ফিরে এসে আবার বাড়িতে কিছু কাজ করছে, তারা অনেক কাজ করতে পারে। আর যে হয়তো সারাদিন তেমন কোনো কাজ করতে থাকছে না, শুয়ে আছে, বসে আছে, তাহলে আমরা তার সম্বন্ধে বলি কি, যে না, ওর এনার্জি কম আছে। তারপরে কাজ করার যে একটা সামর্থ্য আমাদের বা ক্ষমতা, কাজ করতে পারছি যে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে এনার্জি। সেটাকে আমরা বলি দি অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। দি এনার্জি অফ এ বডি ইজ ইটস ক্যাপাসিটি অফ বা অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। যে যত কাজ করতে পারবে, তা কাজ করার যে সামর্থ্য, তাকেই বলা হয়ে থাকে হচ্ছে শক্তি বা এনার্জি। এর ইউনিট কি, যেহেতু আমি বললাম ইউনিট বের করার জন্য, তাহলে আমরা কি করব, যেমন কাজ করার সামর্থ্য মানে কাজ, আলটিমেটলি কাজ, তাহলে কাজের যা মানে ওয়ার্কের যা ইউনিট হবে, এই আমাদের এনার্জির ইউনিটটা সেম হবে। তার মানে এসআই সিস্টেমে কি, এসআই সিস্টেমে হচ্ছে জুল, সিজিএস সিস্টেমে হচ্ছে আমাদের আর ইউজ করব। কিন্তু এখানে একটা কথা বলি, আমাদের এনার্জির অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে একটা ফর্ম হচ্ছে হিট এনার্জি, আমরা ডিসকাস করবো এখনই। ওই হিট এনার্জি যখন আমরা ডিসকাস করব বা হিটের ইউনিট, সেটা কিন্তু আমরা সাধারণত আর ইউজ করি না, তখন ক্যালোরি দিয়ে ইউজ করি। এবং জুল এবং ক্যালোরির মধ্যেও কিন্তু একটা রিলেশন আছে। তো আমরা কত রকমের এনার্জি আছে আমরা ফার্স্ট একটু দেখে নিই। 8টা এনার্জি আছে। হিট এনার্জি, যেটা আমরা একটু বললাম। লাইট এনার্জি, লাইট এনার্জি হলো যে লাইট জ্বলছে আমাদের কোনো একটা বডিকে যারা ভিজিবল করতে পারে, লাইট এনার্জিকে আমরা দেখতে পাই না, কিন্তু কোনো একটা পার্টিকেলের উপর যখন লাইটটা পড়বে, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তো এইটাই হচ্ছে আমাদের লাইট এনার্জি। নেক্সট কি, সাউন্ড এনার্জি। আজকে আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, দ্যাট ইজ যে ফর্মটার জন্য আমাদের এই কমিউনিকেশনটা হচ্ছে, দ্যাট ইজ সাউন্ড এনার্জি। নেক্সট ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি কি, একটা ম্যাগনেটকে তুমি যদি একটা লোহার খণ্ডের সামনে রাখো, দেখা যায় ওকে টেনে নিচ্ছে। তার মানে কি, ওটাকে টেনে নেওয়ার জন্য ওর মধ্যে কিছুটা এনার্জি রয়েছে, দ্যাট ইজ ম্যাগনেটিক এনার্জি। নেক্সট ইলেকট্রিক্যাল এনার্জি, খুব পরিচিত টার্ম আমাদের। পাখা সুইচ অন করে দিচ্ছি, কারেন্ট এনার্জি, লাইট কারেন্ট এনার্জি ইজ ইলেকট্রিক্যাল এনার্জি, যার জন্য সমস্ত কিছু লাইট, পাখা সব কিছু ঘুরছে। কেমিক্যাল এনার্জি, ল্যাবরেটরি থেকে একটা এ কেমিক্যালের সঙ্গে একটা বি কেমিক্যাল মিশিয়ে দেওয়া হলো, তৈরি হলো সি আর ডি, এত কমপ্লিট নতুন ফর্ম অফ এলিমেন্টস তৈরি হয়ে গেল। তাহলে যে এনার্জি এর জন্য রেসপন্সিবল, দ্যাট ইজ কেমিক্যাল এনার্জি। নেক্সট নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, হিরোশিমা নাগাসাকি, একটা টোটাল আমাদের একটা টাউন, দুটো টাউন নষ্ট হয়ে গেল, পুরো ধ্বংসপ্রাপ্ত হলো, নিশ্চয়ই তার মধ্যে একটা ধ্বংস করে ফেললো দুটো টাউনকে, যে এনার্জির জন্য হলো, দ্যাট ইজ নিউক্লিয়ার এনার্জি। এবং এর জন্য রেসপন্সিবল মানে যে ইকুয়েশনটা খুব আমরা জানি, ই ইকুয়াল টু গ্রেট আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেটা রেসপন্সিবল। তাহলে এই যে এনার্জিটা যার জন্য একটা টাউন ডিস্ট্রয় হয়ে গেল, দ্যাট ইজ নিউক্লিয়ার এনার্জি। আর ফাইনাল, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, যেটার জন্য এই পাখাটা যে ঘুরছে, সেটা ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল এনার্জি। এবার মেকানিক্যাল এনার্জি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ক্লাস 9 স্ট্যান্ডার্ডে। এই মেকানিক্যাল এনার্জি আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দুটো কি প্রথমে একটু বলে নিই, তারপর আমরা ইলাবোরেটলি ডিসকাস করব। কাইনেটিক এনার্জি, একটা পার্টিকেল বা আমরা যে দৌড়চ্ছি ছুটছি, মানে ভি আমার মধ্যে একটা ভেলোসিটি আছে বা স্পিড আছে, তার জন্য যে এনার্জিটা রেসপন্সিবল, দ্যাট ইজ হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কি, এই পেনটাকে যদি আমি আমার টেনে ছেড়ে দিই, তাহলে সামনের দিকে চলে যাবে। আমি এখানে টেনে দিলাম মানে ও নর্মাল যে ওর শেপ, সেটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, তাহলে আমি একটা ওয়ার্ক ডান করছি এর মধ্যে, তাহলে ও একটা কাজ করার সামর্থ্য ওর মধ্যে তৈরি করবে, সেটাই হচ্ছে এর সেই মুহূর্তে পোটেনশিয়াল এনার্জি। এই পেনটা এখানে রাখা আছে, তাহলে এর রেসপেক্টে, আমি হাতের রেসপেক্টে আমি পেনটাকে উপরের দিকে তুললাম, মানে ওর অবস্থান পরিবর্তন করলাম, মানে হাইট কিছুটা অ্যাকোয়ার করলাম, মানে আমি গ্র্যাভিটির এগেইনস্টে কিছুটা ওয়ার্ক ডান করলাম, যে এবার ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ও নিচের দিকে নেমে গেল। তার মানে ও নিচের দিকে নামছে, মানে ওর একটা ভেলোসিটি পেলো, মানে কাইনেটিক এনার্জি পেলো।
কিন্তু কাইনেটিক এনার্জি এলো থেকে আমি যেটা উপরের দিকে তুললাম তার জন্য যে এনার্জিটাও পেলো দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? মানে কোনো একটা বস্তু তার অবস্থার পরিবর্তন করলে, আকারের পরিবর্তন করলে যে এনার্জিটা অ্যাকোয়ার করে দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। আমরা এলাবোরেটলি আসছি। তাহলে আমাদের আজকের আলোচনাটা বা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে মেকানিক্যাল এনার্জি দ্যাট ইজ টু টাইপস, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবার যেটা আলোচনা করা, মেকানিক্যাল এনার্জি দু রকমের হয়, একটা হচ্ছে যেটা বললাম কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ফার্স্ট আমরা ডিসকাস করি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বলতে কি বোঝায়, যদি একটা পার্টিকেলের কিছু তার মোশনের জন্য যে এনার্জিটার দরকার পড়ে, অর্থাৎ কি দ্য এনার্জি possessed by a body by virtue of its state of motion, মানে কোনো একটা বস্তু তার গতির জন্য যে এনার্জির অধিকারী হয়, যে গতির জন্য মুভমেন্ট করছে তার জন্য ওর মধ্যে যে এনার্জিটা থাকে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। যেমন কি, যেমন হচ্ছে মনে করো যে গাছ থেকে একটা আপেল নিচের দিকে পড়ছে, তাহলে ও মোশনে আছে, তাহলে ওর একটা কাইনেটিক এনার্জি আছে। আমি এই একটা বলকে আমি ছুড়ে দিলাম আমার বন্ধুর দিকে, তাহলে ওই বলটা সেই মুহূর্তে একটা কাইনেটিক এনার্জি আছে। আবার একটা স্টোনকে আমি যদি ছুঁড়ে দিই একটা, এবং ছুঁড়ে দেওয়ার পর সেটা যদি কোনো একটা জানলার কাছে গিয়ে লাগে, তাহলে কাজটা ভেঙে চলে যাবে। তাহলে ওই যে ভেঙে ফেললো, তার মানে অবভিয়াসলি ওর মধ্যে কিছু এনার্জি আছে। সেই এনার্জিটা কোথা থেকে আসছে? ওই যে মোশনে ছিল স্টোনটা, তার জন্য যে এনার্জি সেটা হচ্ছে ওই স্টোনটা কাইনেটিক এনার্জি। একটা গাড়ি মুভ করছে, তোমার সামনে দিয়ে গাড়ি চলে গেল, তাহলে ওই গাড়িটার যে এই মুহূর্তে এনার্জি আছে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। এই সমস্তগুলোই কিন্তু আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনের এক্সাম্পল। এবার আমরা আসবো হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি। দেখ, নেক্সট হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি মেজার করব কিভাবে, বা কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনসটা কি। তো মনে প্রশ্ন আসছে, স্যার আপনি বললেন যে কোনো একটা বস্তু যখন মোশনে থাকে তাহলে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকে, তা সেটা কি কোনোভাবে মেজার করা যাবে? আমার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবভিয়াসলি যাবে। কিভাবে যাবে? ব্যাপারটা একটা ছবি এঁকে দেখো, আমি এটা নোট করে নিব এই ব্যাপারটা যেটা লেখা আছে, আমি বলেও দিচ্ছি যে একটা এম মাসের একটা বডি, যেটা মনে করা যাক একটা স্মুথ সারফেসের মধ্যে দিয়ে ভি স্পিড নিয়ে যাচ্ছে টুয়ার্ডস রাইট সাইড। তাহলে অপোজিট, তার মানে ওর মধ্যে অবভিয়াসলি কিছুটা এনার্জি আছে এবং দ্যাট ইজ অফ দি ফর্ম অফ কাইনেটিক এনার্জি। এবার ওটাকে মেজার করার জন্য বা ওটার ভ্যালু কত সেটা যদি মাপতে হয়, তাহলে কি উল্টো দিক থেকে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম। ফর ব্রেক, তুমি সাইকেল নিয়ে সামনের দিকে যাচ্ছ, একটা ব্রেক তুমি প্রেস করলে, তাহলে কিছু দূর যাওয়ার পর দাঁড়িয়ে পড়বে। এবার ওই ব্রেকের এগেইনস্টে তুমি যতটা ডিস্টেন্স গেলে, তাহলে ব্রেক কতটা ওয়ার্ক ডান করলো, মানে ব্রেক মানে এখানে অপোজিং যে ফোর্সটা সে কতটা ওয়ার্ক ডান করলো, তাহলে অপোজিট ফোর্স ইনটু ডিস্টেন্স। আমাদের আগের ক্লাসে আমরা বলেছিলাম ওয়ার্ক ডান বাই দি একটা ফোর্স, একটা এগেইনস্ট দি ফোর্স। তাহলে এখানে এগেইনস্ট দি একটা হচ্ছে কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে, ফোর্স হচ্ছে তোমার অ্যাপ্লাই করা হচ্ছে টুয়ার্ডস দিস সাইড, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার টুয়ার্ডস রাইট সাইড। তার মানে এই অপোজিং ফোর্সের এগেইনস্টে যতটা ওয়ার্ক ডান হবে সেটাই হচ্ছে এর কাইনেটিক এনার্জি। মানে এফ ফোর্সের এগেইনস্টে কতটা, মানে এফ ফোর্স যতটা ওয়ার্ক ডান করলো, এটা অবভিয়াসলি এফ ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান হলো বা নেগেটিভ ওয়ার্ক ডান হলো, দ্যাট ইজ দি ভ্যালু অফ এফ, মানে এই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি এফ ফোর্সের এগেইনস্টে। সো দি কাইনেটিক এনার্জি possessed by a body is measured by the amount of work done by the opposing force in bringing the body to rest from its present state to motion. ঠিক আছে, ওয়ার্ক ডান বাই অ্যান অপোজিং ফোর্স ইন ব্রিঙ্গিং দি বডি টু রেস্ট, এই যে রেস্টে চলে এসছে, ফ্রম ইস প্রেজেন্ট স্টেট, মানে এফ এর এগেইনস্টে যতটা ওয়ার্ক ডান হবে সেটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ দি কাইনেটিক এনার্জি। তাহলে এটা পেতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, মানে যেটা আমাদের দরকার, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ওয়ার্ক ডান এগেইনস্ট হচ্ছে, আমরা এই কথাটা ধরে নিচ্ছি বলে আমরা কিন্তু নেগেটিভ সাইন আনছি না। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে এখানে এফ ফোর্সের ওয়ার্ক ডানটা পজিটিভ অর নেগেটিভ, এফ ফোর্সের ওয়ার্ক ডান কিন্তু নেগেটিভ। আমরা এই কারণের জন্য এখানে বলছি এফ ফোর্সের এগেইনস্ট ওয়ার্ক ডান হচ্ছে, মানে এফ ফোর্স যে ওয়ার্ক ডান করছে বাই অ্যান অপোজিং ফোর্স, অপোজিং কথাটা কিন্তু এখানে লেখাই হচ্ছে, তাই কারণের জন্য নেগেটিভ কিন্তু টার্মটা আমরা আনলাম এখানে, অপোজিং কথাটা আসে বলে, অপোজিট দিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইকুয়াল টু কত এখানে এফ,
ডিসপ্লেসমেন্ট আমরা যদি ধরে নিই হচ্ছে এস, তাহলে আমাদের ওয়ার্ক ডান বলো বা কাইনেটিক এনার্জি বলো যেটা মেজার করবো কে ইকুয়াল টু এফ ইন্টু এস, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এফ ফোর্সের এগেনস্টে এর একটা অ্যাকচুয়ালি এখানে এ লিখেছে মানে এগেন এটা কিন্তু রিটার্ডেশন অ্যাকচুয়ালি। ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু রিটার্ডেশন, সেটাও আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে আমাদের এফ, আবার একটা ফর্মুলা আমাদের পড়েছি না আমরা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, কিন্তু এখানে রিটার্ডেশন হচ্ছে মানে আমাদের এই ফর্মুলা অনুযায়ী ভি হচ্ছে তোমার কি একদম টার্মিনাল ভেলোসিটি, ইউ ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে রিটার্ডেশন মাইনাস এন আছে, আর এ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা আসি, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি, আর ভি ফাইনাল ভেলোসিটি যেটা সেটা অ্যাকচুয়ালি ইউ সরি জিরো। তাহলে ফাইনাল ভেলোসিটি এখানে ভি ইজ ইকুয়াল টু জিরো, আর এখানে ইউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে গেল ভি। তাহলে জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বা ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, অর হেয়ার এ ইকুয়াল টু আসবে তোমার দেখো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ভ্যালু চলে আসছে এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা বসিয়ে দেওয়া হলো এফ এর ভ্যালু দিস। তাহলে ফ্রম 1 and 2, ফ্রম 1 2 অ্যান্ড এখান থেকে 3 চলে আসছে। তাহলে 2 আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে ফ্রম 1 and 3 we have কাইনেটিক এনার্জি K is equal to F এর জায়গায় বসাচ্ছি হচ্ছে ভ্যালুটা mv স্কয়ার ডিভাইডেড বাই 2s ইনটু এগেইন একটা s আছে, তাহলে s ক্যান্সেল হয়ে গিয়ে চলে এলো এক্সপ্রেশনটা হাফ mv স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি K is equal to হাফ mv স্কয়ার, অর্থাৎ কোনো একটা ইনস্ট্যান্টে কোনো একটা পার্টিকেলের মাস যদি আমাদের m হয় এবং ওই মুহূর্তে তার ভেলোসিটি যদি v হয়, তাহলে আমরা বলবো তার কাইনেটিক এনার্জি ওই ইনস্ট্যান্টে হাফ mv স্কয়ার। যদি কিছু সময় পর ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই মুহূর্তে কাইনেটিক এনার্জিও কিন্তু চেঞ্জ করে গেছে। তাহলে আমাদের মেন হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে মাস m আর ভেলোসিটি যদি v হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি আসবে হাফ mv স্কয়ার। এই পেনটা এই মুহূর্তে আমার হাতেও দাঁড়িয়ে আছে রেস্ট, তাহলে এই মুহূর্তে তার কাইনেটিক এনার্জি কত, 0। আমি এটাকে উপরের দিকে ছুড়ে দিলাম উইথ এ ভেলোসিটি u, সাপোজ আমার হাত থেকে যখন এটা মুভ উপরের দিকে যাওয়া স্টার্ট করবে, তখন ওর ভেলোসিটি হচ্ছে u, পেনটার মাস mই আছে। তাহলে কি ঘটনা ঘটবে একটু মনে মনে ভেবে নাও, যে আমি যদি পেনটাকে উপরের দিকে তোলার চেষ্টা করি, ছুড়ে দিই, ওর ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে, কমে গিয়ে একটা সময় পর 0 হয়ে যাবে। আবার তারপর আস্তে 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 বেড়ে গিয়ে আবার হাতের মধ্যে পড়বে যখন, আবার তার ভেলোসিটি কিন্তু ইনিশিয়াল যা ভেলোসিটি ইউ দিয়ে ছুড়েছিলাম সেই জায়গাটাতে ফিরে আসবে, যদি আবার হাতের হাইটটা মাটি থেকে একই হাইট ওপরের দিকে হয়। এগুলো পরে আমরা একটু আলোচনা করছি, কিন্তু ফর দিস টাইমিং একটু মনে রাখো ব্যাপারটা। তাহলে এই মুহূর্তে ছুড়ে দেওয়ার সময় যদিও ভেলোসিটি ইউ হয়, তাহলে মাস যদি এম হয় তাহলে হাফ এম ইউ স্কোয়ার, উপরের দিকে উঠলো 0 হয়ে গেল, তার টপ মোস্ট পয়েন্টে তার ভেলোসিটি ইকুয়াল টু 0, তার কাইনেটিক এনার্জিও 0। আবার আস্তে 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 তাহলে নিচের দিকে নামছে, মানে ভেলোসিটি আবার বাড়ছে নিচের দিকে, তাহলে আবার কাইনেটিক এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ করবে। তাহলে প্রথমে করছে ডিক্রিজ, তারপর আবার করছে ইনক্রিজ, ঠিক আছে। কাইনেটিক এনার্জি তার মানে এই টোটাল প্রসেসের মধ্যে প্রথমে ডিক্রিজ করলো তারপর ইনক্রিজ করলো, তাহলে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন আমরা জেনে গেলাম। নেক্সট তিনখানা কোশ্চেন আমি বোর্ডে লিখেছি, একটু দেখে নাও এবং নিজের মনে মনে ভাবার চেষ্টা করো। প্রথম প্রশ্নটা ছিল, ক্যান কাইনেটিক এনার্জি অফ এ বডি বি নেগেটিভ? কি হবে অ্যান্সারটা একটু যদি কেউ ভাবো। দেখো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা আমরা একটু আগে দেখলাম, কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা কে দিয়ে রিপ্রেজেন্ট করলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখানে এম একটা বডির মাস, দ্যাট নেভার বি নেগেটিভ, আর ভি স্কোয়ার একটা স্কোয়ার টার্ম। রিয়েল ফিল্ডে মানে ফিজিক্সের রিয়েল ফিল্ড যদি আমরা ডিসকাস করি, তাহলে কোনো স্কোয়ার কখনো নেগেটিভ হয় না। তুমি -5কে স্কোয়ার করো তাহলে +25, মানে ভেলোসিটি নেগেটিভ হতেই পারে, ভেলোসিটি নেগেটিভ হতেই পারে। মানে একটা আমরা আমাদের সেন্সটা হচ্ছে ডান দিকে যদি কোনো ভেলোসিটি হয় তাহলে দ্যাট ইজ পজিটিভ, যদি ভেলোসিটি বাঁ দিকে হয় তাহলে নেগেটিভ এক্সের দিকে হয় তাহলে হচ্ছে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ ওয়াইয়ের দিকে হলে ভি পজিটিভ, নেগেটিভের দিকে নেগেটিভ ওয়াইয়ের দিকে হলে ভি নেগেটিভ। তাহলে ভি নেগেটিভ হতে পারে, কিন্তু ভি স্কোয়ার কোনো নেগেটিভের স্কোয়ারও আলটিমেটলি প্লাসই হয়। তাই কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না, কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভই হবে। তাহলে ক্যান কাইনেটিক এনার্জি নেগেটিভ? অ্যান্সার হচ্ছে নো।
নেক্সট, ক্যান কাইনেটিক এনার্জি অফ এ বডি বি জিরো? হাফ এম ভি স্কোয়ার। যদি ভি জিরো হয়, এই পেনটার ভেলোসিটি একটু আগে বললাম, পেনটার ভেলোসিটি আমার হাতের সঙ্গে আছে, তাহলে ভি যদি জিরো হয় তাহলে আমাদের হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জিরোই হবে। সো ইয়েস, কাইনেটিক এনার্জি বেবি জিরো দি বডি অ্যাট রেস্ট হোয়েন, মানে বডি ইজ অ্যাট রেস্ট, আমি ছোট করে দিলাম হোয়েন বডি ইজ অ্যাট রেস্ট। থার্ড কোশ্চেন, দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি ক্যান কাইনেটিক এনার্জি অফ এ মুভিং বডি বি জিরো? একটা বডি যদি মুভ করে তাহলে তার কি কাইনেটিক এনার্জি জিরো হতে পারে? এর উত্তরটা ভাবার জন্য একটু রিলেটিভ ভেলোসিটি নিয়ে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কি, যে তুমি আর তোমার বন্ধু যদি একই দিকে একই ভেলোসিটি নিয়ে যাও, কি দেখবে? তুমি দেখবে তোমার বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর তোমার বন্ধু দেখবে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, কিন্তু দুজনেই কিন্তু মুভিং বডি। তাহলে একজন বডি তোমার রেসপেক্টে, তোমার বন্ধু কিন্তু রেস্টে আছে, তাই তোমার রেসপেক্টে সেই বন্ধুর কাইনেটিক এনার্জি জিরো। আবার তোমার কাইনেটিক এনার্জি জিরো ওই বন্ধুর রেসপেক্টে। তার মানে মুভিং বডির কাইনেটিক এনার্জি জিরো হতে পারে এই রকম রিলেটিভ ভেলোসিটি যদি আমরা কনসিডার করি। কিন্তু তৃতীয় কোনো বন্ধু যে তোমাদের দুজনকেই দেখছে, তার রেসপেক্টে কিন্তু তোমারও কাইনেটিক এনার্জি আছে, তোমার বন্ধুরও কাইনেটিক এনার্জি আছে। তার কারণটা হচ্ছে দুজনেই মুভ করছে বলে। তার মানে এরও অ্যান্সার কিন্তু ইয়েস, the kinetic energy of a body moving body may be zero কন্ডিশনটা আমরা লিখে দিলাম। ইয়েস, দিস ক্যান বি ট্রু। ইয়েস, দিস ক্যান বি ট্রু if two bodies are moving in the same direction with same velocity, then kinetic energy of one body with respect to other is zero. তাহলে কাইনেটিক এনার্জি রেফারেন্সের উপর ডিপেন্ড করছে, কার রেসপেক্টে দেখছি তার উপর কিন্তু কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার কিছু ছোট 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 প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করি। Calculate the kinetic energy of a body of mass 2 kg and it is moving with velocity 10 meter per second. দেখো, তোমার এই ধরনের প্রশ্ন মাথায় এলে, মানে পরীক্ষায় এলে, তুমি কখনো ভেবো না এরকম ভাবে যে স্যার রিলেটিভ ভেলোসিটি কিছু বলে দেওয়া হলো না। যদি কিছু এরকম না বলে দেওয়া থাকে তাহলে আমরা ধরেই নেবো সিম্পল কেস, মানে কারোর রেসপেক্টে বলা হয়নি, বা এমন একটা রেফারেন্সের রেসপেক্টে এটা বের করতে বলা হয়েছে যে ফ্রেমটা রেস্টে আছে। মানে তুমি দেখছো একটা বডি যার মাস 2 কেজি, সে 10 মিটার পার সেকেন্ড নিয়ে মুভ করছে, আর তুমি আছো অ্যাট রেস্টে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে আছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ইউনিটগুলো সব সেম ইউনিটই আছে, কেজি মানে এসআই সিস্টেম, 10 মিটার পার সেকেন্ড এটাও এসআইতে আছে। তাহলে আমাদের চিন্তা করার কিছু নেই, তাহলে এম এর জায়গায় লিখলাম 2, আর ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 10 স্কোয়ার। ইউনিট কি হবে? অবভিয়াসলি এসআই সিস্টেম, তাই জুল। তা 2 টু ক্যান্সেল আউট করে দিলে আমাদের অ্যান্সার দাঁড়িয়ে আছে হচ্ছে 100 জুল। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, হাউ ইজ দি কাইনেটিক এনার্জি অফ এ মুভিং কার অ্যাফেক্টেড ইফ ইটস মাস ইজ ডাবলড? আর 2 নম্বর হচ্ছে ভেলোসিটি ইজ ট্রিপলড। প্রথম কথা হচ্ছে যে যখনই আমাদের মাস ইজ ডাবলড বলা হয়েছে এ প্রবলেমে, তখন ভেলোসিটি নিয়ে কিছু বলা হয়নি। তাহলে ধরে নেবো তখন ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট আছে, মানে ভেলোসিটি কোনো পরিবর্তন হয়নি। আর বি পার্টে ইটস ভেলোসিটি ইজ ট্রিপলড বলে দেওয়া হয়েছে, তখন আমরা ধরে নেবো যে ভেলোসিটি আমাদের ট্রিপলড হয়েছে কিন্তু মাসের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা কি বলবো যে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন তো হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ পার্ট যখন আমরা করবো, বা কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে ভি সেম রেখে প্রথম পার্টে মাস ডাবলড হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলছি এটাকে মনে করা যাক K1, আর মাস যখন ডাবল হয়ে যাবে, মাসকে ডাবল করে দিলাম, ভি কে সেম রেখে এটাকে যদি বলি আমরা K2, এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন করাও। তাহলে K2 বাই K1 করলে, K2 ডিভাইডেড বাই K1 করলে ক্যালকুলেশন করে দেখতে আসবে 2 আসছে, অর্থাৎ K2 ইজ ইকুয়াল টু 2K1।
তাহলে মাস যদি ডাবল করে দেওয়া হয় তাহলে কাইনেটিক এনার্জিও ডাবল হয়ে যাবে, যেহেতু ভেলোসিটি রিমেইনিং সেম। আর বি পার্ট করার সময় ভেলোসিটি ট্রিপলড হয়ে গেছে, তাহলে আবার প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জি k1 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আর k2 ইজ ইকুয়াল টু হাফ, মাস সেম আছে এমই রেখেছি কিন্তু ভি হয়ে গেছে ট্রিপল, তাহলে এখান থেকে 3v তার স্কোয়ার ইকুয়াল টু আসছে কত, হাফ এম ইন্টু 9v স্কোয়ার। তাহলে আবার তুমি এখান থেকে k2 ডিভাইডেড বাই k1 করলে সব ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি আসবে হচ্ছে 9। তারপর এখান থেকে আবার চলে এলো k2 ইজ ইকুয়াল টু 9k1, 9 টাইমস হয়ে যাবে। এবার দুটোই যদি একসঙ্গে বলে, মাস তো ডাবল হয়েছে আবার ভেলোসিটিও ট্রিপল হয়েছে, তাহলে কি হবে দেখো। এটা আমি সি পার্টে যদি বলি, তাহলে প্রথম ক্ষেত্রে k1 ইকুয়াল টু আমরা তখন লিখবো হাফ এম ভি স্কোয়ার, আর k2 ইজ ইকুয়াল টু তখন বলবো হচ্ছে হাফ টু হাফ, এম এর জায়গায় লিখবো হচ্ছে মাস ডবল হয়েছিল তাহলে 2m, ভি ট্রিপল হয়েছিল তাহলে 3v তার স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে হাফ ইন্টু 2m ইন্টু 9v স্কোয়ার। তো k2 ডিভাইডেড বাই k1 যদি এখানে আমরা করি, k2 ডিভাইডেড বাই k1 করলে ডিভাইড করলে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা 2 থাকছে, তাহলে হাফ ক্যান্সেল করার পর বলে লিখছি, তাহলে এখান থেকে 2m ইন্টু 9v স্কোয়ার, আর নিচে আসবে হচ্ছে হাফ ক্যান্সেল হয়ে গেছে তাহলে m ইন্টু v স্কোয়ার, m ক্যান্সেল আউট, v স্কোয়ার ক্যান্সেল আউট, তা 2 ইন্টু 9 দ্যাট ইজ 18, তাহলে k2 will be equal to 18k1। Okay, next, relation between kinetic energy and linear momentum। দেখো এখান থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন ধরনের ভাবে। তো কাইনেটিক এনার্জি k is equal to half mv স্কয়ার, আর লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে রৈখিক ভরবেগ, মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, নিশ্চয়ই তোমাদের বেসিক এগুলো জানা আছে। তাহলে p is equal to mv, k equal to half mv স্কয়ার। এখান থেকে এদের মধ্যে একটা রিলেশন নিয়ে আসতে হবে যেখানে v থাকবে না, এমন একটা রিলেশন আনবো। তাহলে এখানে দেখো এগুলো করতে গেলে তাহলে এখানে v স্কয়ার আছে, এখানে p এর সঙ্গে শুধুমাত্র v আছে, তাহলে আমি বললাম v থাকবে না, তাহলে v স্কয়ারটাকে সেম রাখতে হবে। তো v স্কয়ার করতে গেলে আমরা কি করতে হবে, p স্কয়ার করে দিই, তাহলে p স্কয়ার ইকুয়াল টু দাঁড়িয়ে গেল m স্কয়ার v স্কয়ার, এখানেও v স্কয়ার আছে, এবার এখানেও v স্কয়ার আছে। তাহলে এবার যদি আমরা k কে p স্কয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি আসছে, এখান থেকে হাফ m v স্কয়ার, আর এখান থেকে p স্কয়ারের জায়গায় লিখবো হচ্ছে m স্কয়ার ইনটু v স্কয়ার, v স্কয়ার কেটে যাচ্ছে, একটা m ও কেটে গেল, তাহলে এখান থেকে চলে এলো, আমি একটু স্টেপটা করি, তাহলে k বাই p স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2m, 2 নিচে নেমে এসছে, অর্থাৎ তাহলে এখান থেকে k বাই p স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2m, p স্কয়ার ইকুয়াল টু 2mk और p ইকুয়াল টু √2mk। এটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, p ইকুয়াল টু √2 ইনটু m ইনটু k, m হচ্ছে মাস আর k হচ্ছে কাইনেটিক এনার্জি। এখান থেকে কিছু কোশ্চেন আসে, পাশেই করছি কোশ্চেন। এ লাইট and heavy mass have equal momentum, which one will possess more kinetic energy? অর্থাৎ একটা হালকা এবং একটা ভারী বস্তু আছে আমাদের কাছে যার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সমান, তাহলে তার কার কাইনেটিক এনার্জিটা বেশি হবে। তাহলে এখানে দেখো দুটো মাস আছে আমাদের কাছে, একটা স্মল এম আর একটা হচ্ছে ক্যাপিটাল এম, এই ফর্মুলাটা ইউজ করব। দুটোরই ভরবেগ বা ইকুয়াল মোমেন্টাম সমান, তাহলে পি সেম, তাহলে প্রথমটা ক্ষেত্রে p1 স্মল বডি যদি হয় √2 ইনটু স্মল এম ইনটু k1, আর যেটা ভারী সেটা যেটা p2 বলছি, p2 ইজ ইকুয়াল টু √2 ইনটু ক্যাপিটাল এম ইনটু k2। এবার অ্যাকর্ডিং টু আওয়ার প্রবলেম p1 আর p2 টা সেম, দেয়ারফর আমরা বলতে পারি √2m ইনটু k1 ইজ ইকুয়াল টু √2 ইনটু ক্যাপিটাল K m ইনটু k2। বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, আবার দুইগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে এখান থেকে স্মল m ইন্টু k1 ইকুয়াল টু ক্যাপিটাল M ইন্টু k2, और এখান থেকে k1 ডিভাইডেড বাই k2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m। k1 টা হচ্ছে কি লাইট যে পার্টিকেলটা তার কাইনেটিক এনার্জি, আর k2 হচ্ছে হেভিটা কাইনেটিক এনার্জি। তাহলে k1 বাই k2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এখান থেকে বলা যেতেই পারে কারণ ক্যাপিটাল M মাস বেশি, therefore k1 is greater than k2, মানে লাইট বডির যেটা আছে তার কাইনেটিক এনার্জি বেশি যেটা হেভি থেকে। এটার এক্সাম্পল কি, মানে দুটো বডির ইকুয়াল মোমেন্টাম এক্সাম্পল। একটা বন্দুক থেকে যখন গুলি চলে যায় তখন কিন্তু গুলির যে বা বুলেটের যে মোমেন্টাম আর আমাদের গানের মোমেন্টাম কিন্তু সেম হয়। তাহলে সেক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তাহলে গুলি আর বন্দুকের মধ্যে কার কাইনেটিক এনার্জি বেশি, একটু আগে আমরা প্রবলেম সলভ করলাম যে লাইট যে বডি তার কাইনেটিক এনার্জি বেশি হয়, অর্থাৎ বুলেটের কাইনেটিক এনার্জি কিন্তু বেশি হবে। রিভার্স একটা প্রবলেম হয়, সেখানে কি লাইট অ্যান্ড হেভি মাসের কাইনেটিক এনার্জিটা সেম, তাহলে তার মোমেন্টাম কার ক্ষেত্রে বেশি হবে। এটাও তোমরা এখান থেকে করতে পারবে, একটু নিজেরা করবে যে p ইকুয়াল টু এখানে √2m কে, তাহলে ওখানেও আমরা একই রকমের দুটোকে ডিভাইড করব, মানে এই ইকুয়েশন থেকেই করে আমাকে একটু তোমরা জানিয়ে যে করতে পারলে কিনা। এখানে অ্যান্সারটাও কিন্তু উল্টো আসবে, আমি অ্যান্সারটা তোমাদের বলি। এখানে কিন্তু হেভি যে পার্টিকেলটা তার কিন্তু মোমেন্টাম বেশি হবে, কাইনেটিক এনার্জি দুজনের সেম হলে হেভি মাস যেটা তার কাইনেটিক এনার্জি তার মোমেন্টাম বেশি হয়। ঠিক আছে, ওকে। নেক্সট একটা প্রবলেম আমরা করি, সেটা হচ্ছে কি question है कि if kinetic energy of a body is increased by 100%, then what will be the percentage increase of linear momentum। মানে কোনো বস্তুর যদি রৈখিক কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি 100% ইনক্রিজ করে যায়, তাহলে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম কত পার্সেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ করবে। আমরা ইনক্রিজই করবে, এটা ইনক্রিজ করলে ওটা ইনক্রিজই করবে। তাহলে এটা এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে কি করতে হয় দেখো। তাহলে ফার্স্ট মনে করা যাক কি কি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করেছে। প্রথমে হচ্ছে k1 ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর k2 হচ্ছে আমাদের ফাইনাল কাইনেটিক এনার্জি k2। তাহলে k2 বলছে কত, k1 এর সঙ্গে 100% ইনক্রিজ, তাহলে k1 প্লাস 100%, তাহলে 100/100 পার্সেন্টেজ বানিয়ে তাই বোঝায় ইনটু k1। পার্সেন্টেজ তোমরা জানো বেসিক্স, তাহলে 100% বলে পার্সেন্টেজ বানিয়ে একটা নিচে 100, আর 100%ই বলেছে বলে ইনটু 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে k2 ইকুয়াল টু দাঁড়িয়ে গেল আমাদের টুয়াইস অফ k1। ফার্স্ট স্টেপ k2 আর k1 এর মধ্যে রিলেশন। এবার আমরা k1 যদি হয় তাহলে p1 ইজ ইকুয়াল টু কি হবে, √2m k1, আর এখান থেকে p2 ইজ ইকুয়াল টু কি আসবে, √2m k2। তা k2 এর জায়গায় বসিয়ে দিই k2 ইকুয়াল টু k1, তাহলে ইকুয়াল টু চলে এলো √2 ইনটু m ইনটু 2k1, দ্যাট ইজ ইকুয়াল রুটের ভেতরে চলে এলো 4m k1। আমার দরকার হচ্ছে p2/p1, কেননা পার্সেন্টেজে p2/p1 যদি করা হয়। নেক্সট স্টেপ, প্রথমে আমরা কি করলাম, k1 আর k2 যেটা গিভেন দেওয়া আছে তাদের মধ্যে রিলেশন, তারপর p2 কে ইন টার্মস অফ p1 দিয়ে রিপ্রেজেন্ট করব, তাই জন্য p2/p1 করা হলো। p2 ইজ ইকুয়াল টু √4m k1, আর p1 ইকুয়াল টু √2m k1। এখান থেকে ক্যালকুলেশন করলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে √2 আসছে। তো পার্সেন্টেজ ইনক্রিজ, the percentage increase বানিয়ে হচ্ছে আমার দরকার হচ্ছে p2 - p1 divided by p1 into 100। সো এখানে √2 আছে, মানে আমি কায়দা করে বলতেই পারি এখানে √2/1 আছে। তাহলে এখানেও কি করেছি, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, তাহলে এখানেও তাই করি √2 - 1। নিচে আবার আছে হলো কি তোমার ডিনোমিনেটর যা ছিল, ডিনোমিনেটর এখানে হচ্ছে তোমার 1 আছে, তাহলে 1ই থাকবে into 100। তাহলে आंसर হয়ে গেল √2 - 1 into 100%। তাহলে √2 - 1, √2 হলো 1.414, তাহলে 0.414 into 100, তাহলে আসবে হচ্ছে 41.4%। দিস ইজ অ্যান্সার। আবার এখানেও রিভার্স প্রশ্ন আসতে পারে, এখানে আমি কাইনেটিক এনার্জি চেঞ্জ করেছি, তাহলে লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি ইজ ইনক্রিজ বাই গিভেন দিয়ে দেওয়া থাকলো, কাইনেটিক এনার্জি কত চেঞ্জ হবে, এটাও একটা প্রবলেম। তাহলে এই ধরনের এই সেম প্রবলেম
100% ধরি, ওটাও কেমন হয়, কত অ্যান্সার হয় আমাকে তোমরা জানিও। নেক্সট আমরা নতুন এবার চলে আসছি। এটাই হয়ে গেল মোটামুটি কাইনেটিক এনার্জি সংক্রান্ত আমাদের আলোচনাগুলো, কাইনেটিক এনার্জি সংক্রান্ত আলোচনা, এবং তার সঙ্গে লিনিয়ার মোমেন্টামের কি সম্পর্ক সেটাও হলো। এবার আসছে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো দেখো পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা একটু বোর্ডে তোমরা যেটা লেখা আছে নোট করে নেবে, এবং থ্রু আউট এতক্ষণ ধরে যা আমরা ডিসকাস করেছি একটু কিন্তু পজ করে করে তোমরা কিন্তু লিখে নিও। The energy possessed by a body by virtue of its state or position is called potential energy. যেটা প্রথমে আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে এই পেনটাকে যদি একটু বাঁকিয়ে দেওয়া হয়, বাঁকিয়ে ছেড়ে দিলে ওটা চলে যাচ্ছে সামনের দিকে। কেন এটাকে বাঁকিয়ে দেওয়ার জন্য আমি কিছুটা ওয়ার্ক ডাউন করেছি। তোমরা তীর ধনুক দেখেছো, একটা তীরকে কেমন টেনে ছেড়ে দেওয়া হলে যে মুহূর্তে নর্মাল অবস্থায় কিন্তু কিছু হয় না, কিন্তু যে মুহূর্তে তুমি ওকে টেনে দেবে তার মানে তার স্টেটকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, তখন কিন্তু তার মধ্যে একটা এনার্জি স্টোর হয়, যার জন্য তীরটা সামনের দিকে সোজা চলে যায়। তাহলে যে জন্য এটার মধ্যে চলে গেল, মানে আমি ওর মধ্যে কিছুটা পোটেনশিয়াল এনার্জি স্টোর করে রেখেছি। গার্ডার আছে, তোমরা গার্ডার দিয়ে খেলেছো, গার্ডার কিরকম ধরে যদি ছেড়ে দেওয়া হয় গার্ডারটা সামনের দিকে চলে যাবে। তাহলে ওর আমরা কিন্তু পজিশনটাকে বা স্টেটটাকে আমরা চেঞ্জ করলাম, নর্মাল যে ওর শেপ সেটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করলাম। অনেক সময় বাড়িতে যে ঘড়িগুলো থাকে, আগেকার দিনের ঘড়িগুলো, যেখানে হচ্ছে দম দিতে হতো, একটা পাশে একটা নব মতো ছিল, ওটাকে ঘোরানো হতো, ঘোরালে কিন্তু তবে ঘড়ি চলবে, এবং নব একদিন পর আবার ঘড়িটা বন্ধ হয়ে যেত। কি অ্যাকচুয়ালি হতো, ভেতরে একটা স্প্রিং আছে, এই নব ঘোরানো মানে স্প্রিংটা আস্তে 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 কিন্তু কম্প্রেসড হয়, এবং কম্প্রেসড হওয়া মানে হচ্ছে ওর স্টেটকে আমি চেঞ্জ করেছি, তাই জন্য ওর মধ্যে একটা ওয়ার্ক ডান করার টেন্ডেন্সি তৈরি হয়েছে, মানে পোটেনশিয়াল এনার্জি একটা ওর মধ্যে স্টোর হয়ে আছে। এবার ও থ্রু আউট দি ডে ওর নিজের কিন্তু স্টেটে ফেরত পাওয়ার চেষ্টা করছে, মানে ওর যে নর্মাল স্প্রিংয়ের যে শেপ, ওটা যতক্ষণ পর্যন্ত ও না ফিরে পাচ্ছে ততক্ষণই ঘড়ি কিন্তু চলবে। যেই মুহূর্তে নর্মাল শেপ চলে আসবে সঙ্গে সঙ্গে ওর ওয়ার্ক ডান করার এবিলিটি নষ্ট হয়ে যাবে এবং ঘড়ি স্টপ হয়ে যাবে। তাহলে এতক্ষণ বেশ। নেক্সট হচ্ছে একটু আগে যে কথাটা বললাম, এই পেনটা হাতের কাছে আছে, হাত থেকে যদি উপরের দিকে তুলে নিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাবে আমাদের এটা মধ্যে একটা ওয়ার্ক ডান করার ক্ষমতা তৈরি হয়েছে, ছেড়ে দিলে নিচের দিকে নেমে আসবে। তার মানে এই কারণের জন্য পজিশন চেঞ্জ করলাম, ওর ইনিশিয়াল পজিশন থেকে পজিশন চেঞ্জ করে নিয়ে একটা অন্য একটা ফাইনাল পজিশনে নিয়ে এসেছি। ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে নিয়ে আসার জন্য যে আমরা ওয়ার্ক ডান করলাম গ্র্যাভিটির এগেইনস্টে, তো সেটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি। এবং এই সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দিলাম দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আমাদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমাদের ডিসকাস করবো অ্যাটলিস্ট ফর ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে। তো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি দেখি কি জিনিস। দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনটা কি। The gravitational potential energy of a body at a height above the ground or reference level is measured by the amount of work done in lifting it up to that height against the force of gravity. একটু ব্যাপারটা বুঝিয়ে বলি যে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড হোক বা রেফারেন্স লাইন হোক। রেফারেন্স লাইন মানে হচ্ছে অবভিয়াসলি একটা টার্ম আমরা এখানে অবশ্যই মনে রেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রেফারেন্স লেভেলের উপর ডিপেন্ড করে। রেফারেন্স লেভেল চেঞ্জ করে গেলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যে ভ্যালুও পাল্টে যায়। তাহলে এখানে গ্রাউন্ড লেভেলটাকে আমরা ফর দিস টাইমিং রেফারেন্স লেভেল আমরা ধরলাম। তো রেফারেন্স লেভেল থেকে একটা এম মাসকে যদি আমরা এখানে নিয়ে যাই এই হাইটে, যেটা কিনা এখান থেকে হাইটটা হচ্ছে এইচ, তাহলে এখান থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে কতটা উপরের দিকে তুলতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স পার্টিকেলটার কাজ করছিল নিচের দিকে এমজি, নিচের দিকে এই পেনটার ওয়েট কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। কিন্তু তার সত্ত্বেও যদি আমাকে উপরের দিকে তুলতে হয় তাহলে মিনিমাম যে ফোর্সটা আমাকে দিতেই হবে সেটা হচ্ছে এই ওয়েটের সঙ্গে সমান। মানে যদি এমজি কাজ করে ওয়েট নিচের দিকে, আমাকে উপরের দিকেও মিনিমাম এমজি ফোর্সই উপরের দিকে দিতে হবে। মানে আমার অ্যাপ্লাইড ফোর্সটা যদি এফ হয় তাহলে এফ এর মিনিমাম ভ্যালু এমজি হতে পারে, তে কম হলে কিন্তু আর উপরের দিকে তোলা যাবে না। এবং সেক্ষেত্রে এই পার্টিকেলটা কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, উপরের দিকে এফ ফোর্স তার ভ্যালু হচ্ছে তোমার যদি এমজির সঙ্গে সমান হয়ে যায় তাহলে নেট ফোর্স অন দি পার্টিকেল ইজ 0, এবং সেক্ষেত্রে এফ ফোর্স কিন্তু একটা নেট ফোর্স ইকুয়াল টু 0। তাহলে অ্যাপ্লাইড ফোর্স কত অ্যাপ্লাই করতে হলো, এমজির সঙ্গে সমান। তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে এই অ্যাপ্লাইড ফোর্সকে, এই যে বলছে it work done in lifting it up to that height against the force of gravity, এই যে ফোর্স অফ গ্র্যাভিটি এগেইনস্ট নিয়ে যেতে হচ্ছে,
তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এগেইন। তাহলে ফোর্স হচ্ছে এখানে এফ আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, কিন্তু এফ এর মিনিমাম ফোর্স হচ্ছে mg ইনটু এইচ। তাহলে ওয়ার্ক ডান w ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল হচ্ছে m ইনটু g ইনটু এইচ, এবং এই ওয়ার্ক ডানটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি u। দেয়ারফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি u ইজ ইকুয়াল টু m ইনটু g ইনটু এইচ। এবার u ইকুয়াল টু mgh, যেখানে m ইকুয়াল টু হচ্ছে মাস অফ দি পার্টিকেল, g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর h হচ্ছে হাইট। এবার h হাইট নিয়ে অনেক প্রশ্ন আসছে, যেটা হাইটটা কোথা থেকে আমরা, তাহলে হাইট অবভিয়াসলি একটা রেফারেন্স থেকেই হবে। একটু ব্যাপারটা বুঝি, যদি আমাদের হাতটাকে রেফারেন্স আমি ধরে নিই, তাহলে হাতের ওপর থেকে এখান থেকে পার্টিকেলটাকে আমি নিয়ে যাওয়া হয়েছে h হাইট হাত থেকে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু mgh। কিন্তু যদি আমার ফ্লোরটা যদি আমি রেফারেন্স ধরি, তাহলে কিন্তু দেখা গেল তখন আমি কতটা উপরের দিকে তুললাম, এখান থেকে হাইটটা কত হয়ে গেল mg ইনটু স্মল h, প্লাস নিচে যে আমাদের ফ্লোর থেকে আমার হাতের ডিসটেন্স যদি ক্যাপিটাল h হয়, তাহলে m ইনটু g ইনটু ক্যাপিটাল h প্লাস স্মল h। তার মানে আমাদের এই পার্টিকুলার এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যে ভ্যালু mgh m ইনটু g ইনটু স্মল h, ট্রু? হ্যাঁ ট্রু, যদি রেফারেন্স আমাদের এইটা হয়। যদি ফ্লোরটা যদি হয় আমাদের রেফারেন্স, তাহলে m ইনটু g ইনটু স্মল h প্লাস ফ্লোর থেকে ডিসটেন্স যতটা, অর্থাৎ যদি ছবিটা আগে আমরা যদি আমাদের রেফারেন্স লাইন এইটা দাঁড়ায়, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে m ইনটু g ইনটু স্মল h। কিন্তু যদি রেফারেন্স এইটা হয় এবং এদের মাঝখানে ডিসটেন্সটা যদি ক্যাপিটাল h হয়ে যায়, তাহলে এই সেম হাইটটা এই রেফারেন্সের রেসপেক্টে কত হয়ে যাবে ক্যাপিটাল h প্লাস স্মল h। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি তখন হয়ে যাবে m ইনটু g ইনটু স্মল h প্লাস ক্যাপিটাল h। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর চলে আসলো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু রেফারেন্সের উপর ডিপেন্ড করে, অবশ্যই করে। এবার নেক্সট প্রশ্ন, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি জিরো হতে পারে কোন একটা পয়েন্টে? মানে আমি যদি এই পি পয়েন্টটাকে যদি বলি, এই পি পয়েন্টে একটা পার্টিকেল আছে, তাহলে পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু, যেটা আমি এখানে এর রেফারেন্স ধরে বললাম mgh, এটাকে রেফারেন্স ধরে বললাম mg ইনটু স্মল h প্লাস ক্যাপিটাল h, তাহলে এই পি পয়েন্টে এই মুহূর্তেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি জিরো হতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারে। কেন? যদি আমি রেফারেন্সটাকে ধরে নিয়ে রাখুন, এটাই রেফারেন্স আমার, তাহলে রেফারেন্স লাইনের উপরেই একটা পার্টিকেল আছে, তাহলে আমাদের কিন্তু পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভ্যালু এই পয়েন্টেই নেগেটিভ হতে পারে? হ্যাঁ হতে পারে। যদি আমাদের রেফারেন্সটা আমি একটু উপরের দিকে নিয়ে এখানে রেফারেন্স দিলাম, তাহলে দেখো পি পয়েন্টটা রেফারেন্স লাইনের নিচে আছে। যে কোনো কিছু যদি কোনো লাইনের রেসপেক্টে আমরা নিই, তাহলে নিচের দিকে নেওয়া মানে হচ্ছে নেগেটিভ ওয়াইয়ের দিকে যাওয়া। তার মানে আমাদের পি পয়েন্টটা এই রেফারেন্সের রেসপেক্টে নিচে আছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু এই পি পয়েন্টে নেগেটিভ হলো। তার মানে এই পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু পজিটিভের জন্য বিভিন্ন হতে পারে, এমনকি জিরো হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তার মানে কনফিউশন হয়ে গেল। তার মানে কনফিউশনটা কোন জায়গায়, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু আমাকে যদি জিজ্ঞাসা করে যে এখানে বলো তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভ্যালু কত, তোমার কিন্তু প্রশ্ন mg এই যে m ইনটু g ইনটু এটা হবে না, তোমার উত্তর হবে রেফারেন্স কোনটা স্যার। রেফারেন্স যদি আমাদের এই পয়েন্টে যদি রেফারেন্স করে নিই, তাহলে এই পয়েন্টে আমাদের এই মুহূর্তে এই পেনের পোটেনশিয়াল এনার্জি জিরো। যদি রেফারেন্সটা আমাদের গ্রাউন্ড ফ্লোর হয়, তাহলে হবে m ইনটু g ইনটু গ্রাউন্ড ফ্লোর থেকে এর হাইট যত। যদি রেফারেন্স এই হাত হয়, তাহলে এই ডিসটেন্সটা যত ততটুকু। এই কারণের জন্য ফিজিক্সে আমাদের অ্যাবসলিউট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালুর তুলনায় চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইজ মোর ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা মানে কি? চেঞ্জ মানে বলতে যাওয়া হচ্ছে যে এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টে যাই, এদের মধ্যেকার ডিসটেন্সটা যদি h হয়, এখানে পোটেনশিয়াল এনার্জি মনে বলছি ইউ সাফিক্স আই ইনিশিয়াল, এখানে হচ্ছে ইউ সাফিক্স এফ, তাহলে ইউএফ মাইনাস ইউআই, এটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা কিন্তু সব সময়ের জন্যই m ইনটু g ইনটু h, যেখানে h বলতে এই এইচটাই বোঝায়, রেফারেন্সের উপর ডিপেন্ড করবে না। চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ডাজ নট ডিপেন্ড আপন দি রেফারেন্স লাইন, বাট অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড আপন রেফারেন্স লাইন। খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা, একটুখানি মাথার মধ্যে রেখো, বা যেটা বললাম সেটা একটু নোট ডাউন করে নিও। আমি দুটো পয়েন্ট একটু লিখে দিচ্ছি, যে বা বললাম যেটা এটা একটু লিখে দিই, এটা তোমরা লিখে নিয়েছো আশা করি।
points to be remembered. A, the absolute potential energy, gravitational potential energy, depends upon the reference line the change of potential energy or gravitational potential energy again does not depend on the reference line. Okay. Next, আমরা conservation of mechanical energy discuss করব। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমরা আগে করেছি কনজারভেশন অফ এনার্জি কোনো একটা ছোট ক্লাসে 7 বা 8 এ সেটা কি ছিল যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড ক্যান নট বি ডিস্ট্রয়েড ইট ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম অ্যান্ড দি টোটাল এনার্জি রিমেইনিং সেম। এখানে হচ্ছে টোটাল শুধুমাত্র হচ্ছে মেকানিক্যাল এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটো সাম সব সময়ের জন্যই কনজার্ভ করবে আনলেস দেয়ার ইজ নো ডিসিপেটিভ ফোর্স মানে যে ফোর্সটা এনার্জিকে ডিস্ট্রয় করতে পারে সাম কাইন্ড অফ ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশন থাকবে না। মানে আমি পেনটাকে এবার কথা হচ্ছে কোন এক্সাম্পলগুলো বলছেন স্যার যেমন মনে করো তুমি একটা ওই তীর ধনুক দিয়ে বলি তুমি তীরটাকে টেনে ছেড়ে দিলে তুমি যখন টানছো তার মানে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে এবং তুমি যে মুহূর্তে ছেড়ে দিলে ওটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়ে গেল তাই জন্যই ঢিলটা সামনের দিকে বা তীরটা সামনের দিকে চলে গেল। ঠিক তুমি এই পেনটাকে ওপরের থেকে আস্তে আস্তে নিচের দিকে ছেড়ে দিলে এটা হচ্ছে রেফারেন্স লাইন আমি ধরলাম তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ছিল ম্যাক্সিমাম mg8 যদি বলি হাইটটা রেফারেন্স এটাকে ধরে নিয়ে আর এটা রেফারেন্স লাইন লাস্টে কোথায় পড়েছে এই হাতের মধ্যে পড়েছে তার মানে পোটেনশিয়াল এনার্জি যত নিচের দিকে নামছে তত পোটেনশিয়াল এনার্জি কিন্তু ডিক্রিজ করছে এবং আলটিমেটলি যখন রেফারেন্সে চলে এলো তখন তার পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল এনার্জি কমে গিয়ে তাহলে কমলো মানে কি তাহলে এনার্জি কিছুটা কমে যাচ্ছে তাহলে এনার্জি যাচ্ছে কোথায় তাহলে ওই এনার্জিটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জিতে। খেয়াল করো যখন এখানে আছে তখন কাইনেটিক এনার্জি জিরো দাঁড়িয়ে আছে আর যত তুমি এটাকে নিচের দিকে নামছে তত আমাদের কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করছে তাহলে ভেলোসিটি ইনক্রিজ করছে মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে তার মানে দুটো এনার্জি অ্যাড করলে কনস্ট্যান্ট হবে কখন হবে এই ওপর থেকে নিচের দিকে নামার সময় যদি কোনো ফ্রিকশন মানে এয়ার ফ্রিকশনকে আমরা কনসিডার না করি। ওকে আমরা ফর দিস টাইমিং এয়ার ফ্রিকশন নেই ধরে নেব এবং আমরা এটাই প্রুফ করব যে এইচ হাইট থেকে যখন একটা ঢিল বা একটা বস্তু বা একটা বল যখন নিচের দিকে নামে তখন থ্রু আউট আমাদের পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করে এবং সেম থাকে। এই হচ্ছে আমাদের রেফারেন্স লাইন এখান থেকে একটা বল তার মাস হচ্ছে m তাকে ছেড়ে দেওয়া হবে রেফারেন্স থেকে প্রথমে ইনিশিয়ালি হাইটটা ছিল হচ্ছে h এটা একটা পজিশন হচ্ছে a আমরা ইন্টারমিডিয়েট মানে পুরোটার মাঝখানে একটা পয়েন্ট নেব b আর একদম ওরা ঠিক আগের মোমেন্টে নেব হচ্ছে তিনটে পজিশন c a হচ্ছে একদম টপমোস্ট পয়েন্ট c হচ্ছে মাটিতে পড়া বা রেফারেন্সে পড়া ঠিক আগের ইনস্ট্যান্টটা আর b হচ্ছে ইন্টারমিডিয়েট যে কোনো একটা স্টেট a থেকে b পর্যন্ত এই হাইটটা ধরে নিলাম হচ্ছে আমাদের স্মল h। তাহলে ফার্স্ট at a আমরা টোটাল এনার্জি কনসিডার করব at a পয়েন্টে তাহলে পার্টিকুলার রেস্টে আছে তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হবে রেফারেন্স থেকে হাইট হচ্ছে h
তাহলে রেফারেন্স থেকে হাইট যদি এইচ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mg ক্যাপিটাল এইচ। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু হয়ে গেল কত, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু me লিখলাম, অ্যাড করলে পেয়ে গেলাম কত, m ইনটু g ইনটু ক্যাপিটাল এইচ। আমরা এই সি পয়েন্টে চলে যাই, বি পয়েন্টটা এক মাঝখানে পড়া করছি। অ্যাট সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু দেখো সি পয়েন্টের রেফারেন্সই একেবারে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ওর ইকুয়াল টু 0। আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু বের করতে গেলে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু m ইনটু v স্কয়ার। তাহলে এই পয়েন্টে ভেলোসিটিটা যদি আমি ক্যাপিটাল v বলে দিই, এটাও ক্যাপিটাল v লিখছি, তাহলে আবার সেই ফর্মুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, ফর্মুলাটা একটু লিখি মাঝখানে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই হচ্ছে আমাদের ফর্মুলা যখন অ্যাক্সিলারেশন নিয়ে চলে। আর ভার্টিক্যাল মোশনের সময় আমাদের এই ফর্মুলাটা চলে আসে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস a এর জায়গায় g চলে আসে আর s এর জায়গায় h চলে আসে, মানে যতটা হাইট নিচের দিকে নামছে সেইটা, যতটা হাইট নিচের দিকে নামছে। তাহলে এখানে আমাদের এখান থেকে a থেকে শুরু করে c পর্যন্ত কতটা হাইট নিচের দিকে নেমেছে, টোটাল ক্যাপিটাল হাইট নিচের দিকে নেমে গেছে। তাহলে আমাদের এখান থেকে এই ফর্মুলা অনুযায়ী v স্কয়ার ইকুয়াল টু u এর ভ্যালু কত, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়াল টু 0, তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু h এর জায়গায় ক্যাপিটাল h, তাহলে v স্কয়ার ইকুয়াল টু 2g ক্যাপিটাল h, তাহলে এটা ইকুয়াল টু পেয়ে গেলাম হাফ ইনটু স্মল m ইনটু 2g ক্যাপিটাল h, 2 কেটে গেলে তাহলে পেলাম কত, m ইনটু g ইনটু ক্যাপিটাল h। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু mgh, তাহলে এগেইন টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কিন্তু এগেইন m ইনটু g ইনটু ক্যাপিটাল h। এখানে যা ছিল এখানেও তাই হলো। এখানে একটা কাজ করি, আমি v সাফিক্সে c দিয়ে দিই, তাহলে vc স্কয়ার বা vc স্কয়ার, এখানে আমরা বলি v অ্যাট দি পয়েন্ট c vc স্কয়ার। এবার মাঝের পয়েন্টটা যদি b অ্যাট b, b এর ক্যালকুলেশনটাই আমাদের একটু বেশি বুঝতে হবে। b পয়েন্টে মানে b পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল এনার্জি 0 নয়, কাইনেটিক এনার্জিও 0 নয়। একটুখানি মাথায় রাখো, কাইনেটিক এনার্জি মানে ওই যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে কতটা নিচের দিকে নেমেছে তার উপর ডিপেন্ড করে হয়। এখানে এইচ মানে হচ্ছে কতটা নিচের দিকে নেমেছে, আর পোটেনশিয়াল এনার্জির যে mgh সেটা হচ্ছে রেফারেন্স থেকে কতটা উপরে আছে। তাহলে বি পয়েন্টে যখন ছিল পার্টিকেলটা এ থেকে কতটা হাইট নিচের দিকে নেমেছে, স্মল এইচ হাইট নিচের দিকে নেমেছে, তাহলে ওর বি থেকে সি পর্যন্ত কতটা উপরে, মানে রেফারেন্স থেকে কতটা উপরে আছে সেটা হবে কত, তাহলে এটা পুরোটা ক্যাপিটাল এইচ, তার মধ্যে এটা স্মল এইচ, তাহলে অবভিয়াসলি এটা ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা যদি আগে লিখে ফেলি mgh, তাহলে m ইনটু g ইনটু h মানে হচ্ছে রেফারেন্স থেকে কতটা উপরের দিকে আছে বি পয়েন্টটা, তার মানে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ দাঁড়াবে, হলো পোটেনশিয়াল এক্সপ্রেশন। আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ m v স্কয়ার, তাহলে এখানে আসবে হাফ m, এবার বি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে vb বললাম, বি পয়েন্টের ভেলোসিটি v সাফিক্সে b, এটা v সাফিক্সে c, তাহলে vb স্কয়ার। আবার এই একই ফর্মুলা যদি আমাদের ইউজ করা হয় তাহলে এখন লিখব vb স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু কতটা হাইট নিচের দিকে নেমেছে সেটা ডিপেন্ড করব। এখান থেকে স্টার্ট করেছে, এখানে u ইকুয়াল টু 0, কতটা নিচের দিকে নেমেছে, h হাইট নিচের দিকে নেমেছে, মানে u টা ইকুয়াল টু এখানে 0, তাহলে এখান থেকে চলে এলাম vb স্কয়ার ইকুয়াল টু চলে আসছে 2g স্মল h, বসিয়ে দিই এখানে, তাহলে চলে আসলো হাফ ইনটু m ইনটু 2g স্মল h, 2 কেটে গেলে m ইনটু g ইনটু স্মল h। তাহলে পোটেনশিয়াল ইকুয়াল টু mg ক্যাপিটাল H মাইনাস স্মল h, আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু m ইনটু g ইনটু স্মল h। আবার যদি আমরা করি টোটাল এনার্জি ইকুয়াল টু, তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, দুটোকে অ্যাড করলে পাবো m ইনটু g ইনটু ক্যাপিটাল H। দেখো এ পয়েন্টে টোটাল এনার্জি কত ছিল, টোটাল মেকানিক্যাল এনার্জি mgh, সি পয়েন্টে কত mgh, বি পয়েন্টে কত mgh। আর বি পয়েন্টে আমরা র্যান্ডমলি নিয়েছিলাম, মানে বি পয়েন্টটা এখান থেকে যে কোনো পয়েন্ট হতে পারতো, তার মানে এখানেও যা এখানেও তাই, আর এদের মাঝখানে যে কোনো পয়েন্টে সব জায়গাতেই আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি mgh হয়েছে, তার মানে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ হয়েছে। এই হয়ে গেল আমাদের ওয়ার্ক ফর এনার্জি ওরিয়েন্টেড পুরোটা। আগের দিনের ক্লাসে আমরা ওয়ার্ক বলেছি, মাঝখানে একটা ছোট পার্ট আছে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার কি, ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করে দাও তাহলেই হয়ে যাবে পাওয়ার। তাহলে ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড,
তাহলে জুল পার সেকেন্ড এটাই হচ্ছে ওয়ার্কের ইউনিট। এই জুল পার সেকেন্ডটাকে কিছু ক্ষেত্রে বলা হয় ওয়াট, মানে জুল পার সেকেন্ডও যায়, ওয়াটও তাই। পাওয়ার বলতে কি বোঝায়? কোনো বস্তুর কাজ করার যে হার, রেট অফ ডুইং ওয়ার্ক। ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ এনার্জি, আর রেট অফ ডুইং ওয়ার্ক ইজ ইকুয়াল টু পাওয়ার। আমাদের ক্লাস 9-এর রেসপেক্টে শুধুমাত্র এইটুকুই পাওয়ার সম্বন্ধে আলোচনা করার জায়গা। ক্লাস 11-এ তোমরা আরও ডিটেলসে আমরা পাওয়ার নিয়ে ডিসকাস করবো। আমার ক্লাস 11-এর কিছু ওয়ার্ক পর এনার্জির ওপর ভিডিও আছে, তো তোমরা যদি চাও সেগুলো দেখে নিতে পারো। ওয়ার্ক পর এনার্জির ওপরই অনেক ভিডিও আছে, একটু এলাবোরেটলি ওখানে ডিসকাস করা আছে। যারা তোমরা একটু কুরিয়াস, একটু আরও বেশি জানতে চাও, তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারবে এবং বুঝতেও পারবে। এমন নয় যে খুব কঠিন ওখানে কিছু আছে, সবটাই বুঝতে পারবে যদি তোমাদের ইচ্ছে হয়। আর যদি মনে হয় না স্যার 11-এ যখন উঠবো তখন ওগুলো দেখবো, তাহলেও দেখতে পারো। এই মুহূর্তে তার 9-এর ভিডিওটা তোমরা দেখেছো, ফুল ভিডিওটা দেখলে তার জন্য থ্যাংক ইউ। আরও ভিডিও পেতে গেলে একটু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না। আজকে এটুকু থাক, আশা করি ভালো থাকবে। নতুন ভিডিও নিয়ে আবার ফিজিক্স স্কুল তোমাদের সামনে থাকবে।